দেখো, আগের দিন আমরা এই যে বিভিন্ন রকমের যে প্রতিবন্ধকতা রয়েছে, সেই বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বাচ্চাগুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আনা হয়েছে এবং সেই বাচ্চাগুলোর যে প্রতিবন্ধকতা রয়েছে তার কোন কোন বৈশিষ্ট্য রয়েছে এবং পাশাপাশি সেই প্রতিবন্ধকতাগুলোর কারণ কি রয়েছে, সেগুলো আমরা আগের ক্লাসে দেখে নিয়েছি। আজকে আমরা প্রত্যেকটি প্রতিবন্ধকতাকে আলাদা আলাদা ভাবে তাদের কারণ এবং কিভাবে সেই প্রতিবন্ধকতাকে মানে কি বলবো, এড়িয়ে গিয়ে বা সেই প্রতিবন্ধকতাকে ওভারকাম করে আমরা শিক্ষা দিতে পারবো ওই সমস্ত বাচ্চাগুলোকে। তো প্রথমেই যেটি রয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধীর একটি, যেটি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী বা ভিজুয়ালি ইম্পেয়ার্ড। যে সমস্ত বাচ্চাগুলো তাদের যে চোখের দৃশ্যমানতা বা দেখার ক্ষমতা অনেকের সম্পূর্ণভাবে আবার অনেকের আংশিকভাবে নষ্ট হয়ে গেছে, এই সমস্ত প্রতিবন্ধকতাগুলো, এই সমস্ত জিনিসের ক্ষমতাগুলো মানে দৃশ্যমানতার যে ক্ষমতা, এটা কন্টাক্ট লেন্স বা চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে কিন্তু সাধারণ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তাদেরকেই কিন্তু আমরা এই দৃষ্টি প্রতিবন্ধকতার মধ্যে ফেলছি, সেই সমস্ত বাচ্চাদের দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চা হিসেবে চিহ্নিত করা হয়। মানে তাদের যে কোনো কিছুকে দেখার ক্ষমতা বা তাদের চোখের যে দৃশ্যমানতা সেটা সম্পূর্ণরূপে হতে পারে, আবার আংশিক রূপে হলেও হতে পারে সেটা নষ্ট হয়ে গেছে এবং চিকিৎসার মাধ্যমেও সাধারণ অবস্থায় ফিরে আসা সম্ভব নয়। সেই ধরনের যে সমস্যাগুলো সেগুলোকে আমরা দৃষ্টি প্রতিবন্ধকতা বলি এবং যে সমস্ত বাচ্চারা এই প্রতিবন্ধকতার শিকার তাদেরকে আমরা দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চা বলে থাকি। তো চিকিৎসা বিজ্ঞান এবং সামাজিক দিক থেকে এটাকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করি। এখানে আমি চারটা প্রধান দেখিয়েছি। একটা হচ্ছে টোটালি ব্লাইন্ডনেস, মানে সম্পূর্ণরূপে যে দৃষ্টিহীন, মানে এই সমস্ত বাচ্চাদের বা ব্যক্তিদের চোখে আলো একদমই কিন্তু প্রবেশ করে না, অর্থাৎ তাদের কোনো কিছু দৃশ্যকে অনুভব করার ক্ষমতা একদমই নেই। তাদেরকে আমরা বলি টোটালি ব্লাইন্ডনেস চাইল্ড আর পূর্ণ বা সম্পূর্ণরূপে দৃষ্টিহীন বাচ্চা। 2 নম্বরে বলছি আমরা আংশিক দৃষ্টিহীন অথবা যাকে আমরা স্বল্প দৃষ্টি বলে থাকি, মানে এদের চোখের যে দৃষ্টি ক্ষমতা কিন্তু কমে গেছে অনেকটাই, কিন্তু এরা পুরোপুরি অন্ধ নয়। এরা চশমা অথবা কিছু সহায়ক যন্ত্র এদের ব্যবহার করে এবং তাদের যে স্বাভাবিক পড়াশুনো সেটা কিন্তু ব্যাহত হয়। মানে চশমা এবং সহায়ক যন্ত্র ব্যবহার করলেও স্বাভাবিক পড়াশুনো কিন্তু ব্যাহত হয়। মানে তুমি দূরের জিনিস দেখতে পাচ্ছ না, মানে তোমার মায়োপিয়া রয়েছে, মানে এটা সেরে যাবে, কিন্তু এই মায়োপিয়ার চিকিৎসা না করলে তুমি কিন্তু দৃষ্টিহীন হয়ে যাবে, তখন তুমি চশমা ব্যবহার করেও আর দেখতে পাবে না। সেইটাই হচ্ছে আংশিক দৃষ্টিহীন বা পূর্ণ দৃষ্টিহীনের মধ্যে পড়ছে। আর কি বর্ণ অন্ধত্ব, কালার ব্লাইন্ডনেস অনেকেরই আছে, বিশেষ করে লাল, সবুজ আর নীল, এই তিনটা রঙকে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। অনেকেই দেখি সবুজ আর নীল এ দুটোকে, কখনো নীলকে সবুজ বলে দেয়, কখনো সবুজকে নীল বলে দেয়। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা বা বাচ্চারা রঙের পার্থক্য করতে পারে না, রং চিনতে পারে না আলাদাভাবে, তারা এই কালার ব্লাইন্ডনেসের মধ্যে পড়ছে। আর সংকীর্ণ দৃষ্টি কি, তাদের পারিপার্শ্বিক যে দৃষ্টি সেটা কমে গেছে, কিন্তু সামনের কোনো কিছুকে দেখতে পায়। এটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে।
এই দেখো, এটাকে আমরা নর্মালি লেজি আই বা এটাকে অ্যাম্বলিওপিয়া এরকম একটা নামে বলা হয়ে থাকে। যেখানে দেখতে পাচ্ছি যে ওই মানুষটা, তার যদি চোখটা হেলদি হয়ে থাকে, তাহলে দেখো পুরো এরিয়াটা খুব ক্লিয়ার ভিশন রয়েছে, সে খুব স্বচ্ছ দেখতে পাচ্ছে। কিন্তু যখন তার এই যে লেজি আই বা এই যে বিভিন্ন রকমের যে প্রতিবন্ধকতাগুলো দৃষ্টির ক্ষেত্রে হয়েছে, তখন কিন্তু সে পুরোপুরি জিনিসটাকে দেখতে পেলেও সেটা ঝাপসা তার কাছে আসছে। ঠিক আছে, এটা আমরা পরবর্তীকালে দেখব। তাহলে সংকীর্ণ দৃষ্টি বা টানেল ভিশন মানে সে কোনো বস্তুকে সামনে থেকে দেখতে পাচ্ছে, কিন্তু যখনই দূরত্ব বৃদ্ধি পাচ্ছে তার চারপাশের সমস্ত জিনিসগুলো তার কাছে ঝাপসা হয়ে যাচ্ছে। অর্থাৎ তার পারিপার্শ্বিক যে দৃষ্টির সীমা, যে পেরিফেরাল ভিশন, সেটা কিন্তু মারাত্মকভাবে কমে যাচ্ছে। সেগুলোকে আমরা টানেল ভিশন বলি। কি বলি? টানেল ভিশন বলি। এরপরে আসছি এই যে দৃষ্টি প্রতিবন্ধকতার কি কারণ রয়েছে, কি কি কারণে আমাদের দৃষ্টি প্রতিবন্ধকতা হয়ে থাকে। দেখো, দৃষ্টি প্রতিবন্ধকতা এটা হচ্ছে কোনো মানুষের কোনো কিছুকে দেখার যে ক্ষমতা, সেটা আংশিক রূপে অথবা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়াকে বোঝায়। এটা কিসের জন্য হয়? মানুষের চোখের যে গঠন সেটা যথেষ্ট জটিল, এবং তার মধ্যে কোনো একটা যদি অংশ ক্ষতিগ্রস্ত হয়, কোনো একটা অংশ যদি নষ্ট হয়ে যায়, সেখান থেকে কিন্তু ওই মানুষটার দৃষ্টিশক্তি কমে যায়। এর মধ্যে কি কি অংশগুলো পড়ে তোমরা অনেকেই পড়েছো জীবন বিজ্ঞানের বইয়ে। কর্নিয়া আছে, লেন্স আছে, রেটিনা আছে। এগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু তারা আর সেই রকম আগের মতো বা স্বাভাবিকভাবে দেখতে পায় না। এবার এর বিভিন্ন রকম কারণের মধ্যে প্রথম কারণকে দেখিয়েছে ছানি পড়া। এই ছানি মানে আবার সেটা নয় যে গরুকে যেগুলো খাওয়ানো হয়, কেমন? এই ছানি হচ্ছে চোখের মধ্যে প্রোটিনের একটা স্তর জমে যাওয়া। অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সের পর, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশ এবং উন্নয়নশীল দেশ যারা রয়েছে, সেই সমস্ত দেশগুলির মানুষের চোখের যে লেন্সটা আছে না, সেই লেন্সের উপরে একটা পাতলা প্রোটিনের যখন আস্তরণ জমাট বেঁধে লেন্সটা স্বচ্ছ থাকে, তার স্বচ্ছতাটাকে নষ্ট করে দিয়ে ঘোলাটে প্রকৃতির করে দেয়। তখন কি হয়? ওই মানুষটার রেটিনার মধ্যে আলো প্রবেশ না করতে পারলে কখনোই সে কালার দেখতে পাবে না, কখনোই সেই বিষয়টাকে দেখতে পাবে না। একটা বিষয় একটু বলে দেই, হয়তো অনেকে জানো যে প্রত্যেকটা বস্তু, আমরা যে ভিবজিওর বা বেনিয়া সহকলা পুরো যে একটা স্পেকট্রাম বলি, অ্যাকচুয়ালি এটাকে নরমালি বলা হয় ইএমএস, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। মানে সূর্যের থেকে আর আসা যে আলোগুলো রয়েছে সেটাকে ভিবজিওর বা বেনিয়া সহকলা এতগুলো কিন্তু স্ট্রেচে বা স্ট্রিপে ভাঙা হয়। তো কোনো একটা বস্তু যদি সবুজ দেখতে পাচ্ছি, তাহলে বুঝবো সূর্য থেকে আসা ওই সমস্ত রশ্মিগুলোর সে সবগুলোকে শোষণ করেছে, শুধু সবুজটাকে সে প্রতিফলিত বা রিফ্লেক্ট করেছে, তাই আমরা ওই বস্তুটাকে সবুজ দেখতে পাই। ঠিক আছে, এই রকম বিষয়টাই। তো লেন্সে যদি আলোই না ঢুকে কোনো বস্তু সে কি ধরনের আলো প্রতিফলিত করছে সেটা আমরা দেখতে পাবো না। তোমরা অনেকেই জানো আমাদের যে দৃশ্যমানতা সেটা 0.4 থেকে 0.7 মাইক্রোমিটারের মধ্যে হয়। ঠিক আছে, 0.7 থেকে 0.4 মাইক্রোমিটারের মধ্যে হয়, মানে 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার। এই জায়গাটাতেই কিন্তু আমরা দেখতে পাই। এই জায়গাটাই আমাদের চোখে, মানে কি বলবো, যে দৃষ্টি সেটাকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। যে সমস্ত বস্তুগুলো এই 0.4 থেকে 0.7 মাইক্রোমিটারের আলো প্রতিফলিত করতে পারে সেগুলোকে আমরা দেখতে পাই। যেমন পৃথিবীও আলো ছাড়ে, অর্থাৎ পৃথিবীও তাপ বিকিরণ করে, যাকে আমরা টেরিস্ট্রিয়াল রেডিয়েশন বলি। এই বিষয়গুলো আমাদের নয়,
তো এই যে চোখে ছানি পড়া, এর ফলে কি হতে পারে, এটা আস্তে আস্তে চোখকে ঝাপসা করে দেয়, আমাদের যে দৃষ্টিশক্তি সেটা কমিয়ে দেয়। সঠিক সময়ে যদি আমরা এটার অপারেশন না করি, অনেকে দেখবে ছানি কাটাই বলে, চোখে ছানি কাটিয়েছে, দেখবে কালো কালো চশমা দিয়ে দেয়, বেশ সুন্দর লাগে দেখতে। তো এইরকম অস্ত্রোপচার যদি না করা হয়, বা তাদের যদি ওই তাড়াতাড়ি বা সময় মতো জিনিসটাকে সার্জারি না করা হয়, তাহলে কিন্তু ওই মানুষটার চোখের যে ক্ষমতা বা দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে হারিয়ে যাবে। এরপরে কি আছে, গ্লুকোমা। গ্লুকোমা এক ধরনের চোখের রোগ বলতে পারি। কি হয়, চোখের ভিতরে যে তরল পদার্থ রয়েছে সেটা যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন আমাদের মস্তিষ্কের সঙ্গে যে চোখের একটা যোগাযোগ নার্ভ সিস্টেম রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখনই কি হয়, আস্তে আস্তে দৃষ্টিশক্তি হারিয়ে পড়ে। এর প্রভাবে কি হয়, যে এর ফলে মানুষ তার পারিপার্শ্বিক যে দৃষ্টিসীমা, যেটাকে আমরা পেরিফেরাল ভিশন বলি, সেটা কমতে থাকে, এবং সঠিক চিকিৎসা না করলে একদম স্থায়ীভাবে অন্ধত্ব চলে আসে, স্থায়ীভাবে মানুষটা দেখতে পায় না। যেমন আমি একটা ঘটনা বলছি, আমারই একজন পরিচিত দাদা আছে, তার ছোটবেলাতে ছাতা নিয়ে খেলতে খেলতে তোমার ছাতার যে শিক থাকে সেই শিকটা চোখের মধ্যে ঢুকে জাস্ট ওই যে চোখের উপর যে আমাদের লেন্সের মতোটা থাকে ওটাকে ছিঁড়ে বের করে নিয়েছিল। তো সেই সময় ততটা চিকিৎসা শাস্ত্র উন্নত থাকেনি, তখন সেরকম 2-4 দিন এদিক সেদিক ছুটেছে গরিব মানুষ, আর কোনো কিছু বুঝতে পারেনি, আর তারা চিকিৎসা করায়নি। তো ওই যে চোখের সঙ্গে যে একটা নার্ভ গুলো গেছে মস্তিষ্কের বিভিন্ন, অতটা আমি জানি না, যতটুকু শুনেছি, তো তার মধ্যে যে যোগাযোগকারী নার্ভ গুলো থাকতো সেই নার্ভ গুলো শুকিয়ে গেছে। সেই সময় যদি চোখ পরিবর্তন মানে অন্যের চোখকে নিয়ে ট্রান্সফার করা হতো, তাহলে কিন্তু সে দেখতে পেত। এতদিনে সে ছেলে চাকরি পেয়েছে, তোমার সে এবারে ভাবছে আমি আমার চোখটাকে অপারেশন করে বাগিয়ে নেবো। তখন সে যখন চিকিৎসা করাতে যায় তখন বলছে আপনার চোখের সঙ্গে যে নার্ভ গুলো মস্তিষ্কের সঙ্গে সম্পর্কযুক্ত আছে তারা কিন্তু শুকিয়ে গেছে। তো গ্লুকোমিয়ার ব্যাপারটা এরকমই কিছুটা, অর্থাৎ মস্তিষ্কের সঙ্গে যে সমস্ত নার্ভ গুলো চোখ আর মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করে সেগুলো যদি নষ্ট হয়ে যায়, সেই রোগটাকে আমরা বলছি গ্লুকোমিয়া। এটি কিন্তু নীরব ঘাতক, আমরা বুঝতে পারি না, ব্যথাও থাকে না, আবার স্পষ্ট করে লক্ষণও কোনো কিছু আসে না। আস্তে 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 অনেক বাচ্চারই, আমি মনে করতে পারছি না এটা ডিআইডিতে না ওই যে সারেগামা পাতে একটা বাচ্চা এসেছিল, সে মনে হয় ক্লাস 6-7 পর্যন্ত দেখতে পেত, তারপরে আস্তে 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 তার কিন্তু টোটালি ব্লাইন্ডনেস চলে এসছে, ওটা গ্লুকোমিয়ার কারণে। ঠিক আছে, এরপরে আমরা আসছি যে দৃষ্টির প্রতিসরণজনিত ত্রুটি, যাকে আমরা রিফ্রেক্টিভ এরর অথবা আনকারেক্টেড রিফ্রেক্টিভ এরর বলে থাকি। অর্থাৎ আমরা যদি আমাদের চোখের অল্প সমস্যা হয়, সেক্ষেত্রে লেন্স বা চশমা না পরি, তাহলে কিন্তু আমাদের টোটালি চোখের দৃষ্টি হারিয়ে যেতে পারে। অনেকেই দেখবে চশমা পরাতে চায় না, যেমন এইগুলো ভাগ দিয়েছে, দেখো আমি 3টে ভাগ দিয়েছি, একটা মায়োপিয়া, একটা হাইপার মেট্রোপিয়া, আর একটা হচ্ছে তোমরা জানো অস্টিগমাটিজম। সেই যে রোগগুলো রয়েছে, এই রোগগুলো যদি আমরা চশমা ব্যবহার করি বা চিকিৎসা করি তাহলে কিন্তু সুস্থ হয়ে যাব। যদি চিকিৎসা না করি তাহলে কিন্তু আমরা টোটালি আস্তে 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 অন্ধ বা ব্লাইন্ডনেস হয়ে যাবে আমাদের। তো প্রথম কি, মায়োপিয়া, এটা আমার রয়েছে, অনেকেই দেখেছো চশমাতে। তো দূরের জিনিস ঝাপসা যখন দেখা হয় তখন মায়োপিয়া বলা হয়। এরকম যদি দুটো বাচ্চা হয়, তোমরা দূর থেকে দুজন আসছো, যদি সেই ডিস্টেন্সটা 50 মিটার থাকে, আমি তোমাদের অবয়বটা দেখে বুঝতে পারবো মানুষ আসছে, আমি কিন্তু তোমাদেরকে দেখে বুঝতে পারবো না কে আসছে। তো সেই দূরের জিনিস যখন ঝাপসা দেখি তাকে মায়োপিয়া বলা হয়। আর হাইপারমেট্রোপিয়া মানে কাছের জিনিস ঝাপসা দেখে। অনেকের আবার চোখ আছে কি, দূরের জিনিসও ঝাপসা আছে, কাছের জিনিসও ঝাপসা আছে। তো সেইগুলোর ক্ষেত্রে তাদেরকে ওই কি বলে বাইকুলার না কি একটা বলে, এই মুহূর্তে আমি মনে করতে পারছি, তার চশমার মাঝখানে একটা আরো লেন্স দেওয়া থাকে, একটা সেটা কাছের জিনিসকে দেখার জন্য, আর উপরেরটা দূরের জিনিসকে দেখার জন্য। ব্যাপার থাকে, তারা জানে যারা ডাক্তার রয়েছে চশমার। তো এছাড়াও আরেকটি আছে অ্যাস্টিগমেটিজম,
তো সেক্ষেত্রে হয় কি, কর্নিয়া অসমান আকারে হতে পারে। চোখের যে কর্নিয়া রয়েছে, যেগুলোর জন্য আমরা দেখতে পাই, সেগুলো যদি অসমান আকারের হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ঝাপসা বা কোনো কিছুকে বিকৃত দেখতে পারি। যদি এই যে বলে যে সময় মতো সংশোধন না করলে, সময় মতো চিকিৎসা না করলে আস্তে আস্তে দেখা যাবে কি, সেই বাচ্চাটির সঠিক বিকাশ বা চোখের সঠিক বিকাশ ব্যাহত হবে। একটা সময় কিন্তু স্থায়ী দৃষ্টি সমস্যা বা যাকে অ্যাম্বলিওপিয়া বলে, এটাকে লেজি আই বলে। এই যে ছবিটা দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে অ্যাম্বলিওপিয়া বা লেজি আই। ছবিটা দেখলে অনেকেই দেখতে পাচ্ছ, এটা হেলদি আই আছে, দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু ক্লিয়ার, অনেক স্পষ্ট। আর এদিকে যেটা আছে অ্যাম্বলিওপিয়া, সেটাতে দেখতে পাচ্ছ ব্লার ভিশন লেখা আছে, মানে আবছা। এগুলো কিন্তু এই মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে, এই সমস্ত রোগগুলোর জন্য কিন্তু হয়ে থাকে। এগুলোর চিকিৎসা করা দরকার, চশমা পরা দরকার। এবার 4 নাম্বারে দেখো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এইটাও এক ধরনের রোগ, কিন্তু কি, ডায়াবেটিসকে যদি দীর্ঘদিন আমরা নিয়ন্ত্রণে না রাখি, ডায়াবেটিসকে যদি আমরা দীর্ঘদিন নিয়ন্ত্রণে না রাখি, তাহলে একটা সময় কি হবে, এই ডায়াবেটিসের কারণে আমাদের রেটিনার যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক সময় ফেটে যায়, এবং সেখান থেকে রক্ত এবং রক্তের মধ্যে যে তরলগুলো, সেগুলো নিঃসরণ হয় এবং চোখের কিন্তু ক্ষতি করে। এটাকে আমরা কি বলি, ডায়াবেটিক রেটিনাপ্যাথি। ঠিক আছে, রেটিনোপ্যাথি বলি আমরা এটাকে। কি হয়, এতে আস্তে আস্তে রেটিনায় দাগ পড়ে যায়, তাই এটার নাম রেটিনোপ্যাথি। আর কি হয়, এবং দৃষ্টিশক্তি আস্তে আস্তে মারাত্মক ভাবে হ্রাস পেয়ে যায়। তাই রেটিনায় দাগ পড়ে যাওয়া কি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। কেন হয়, যদি দীর্ঘদিন ধরে আমরা এই যে আমাদের ডায়াবেটিক বা যেটা রক্তের মধ্যে শর্করা, যাকে আমরা গ্রাম বাংলায় সুগার বলে থাকি, ঠিক আছে, এটি কিন্তু একটি মারাত্মক রোগ, এমন একটা রোগ, এই রোগ থেকে নিরাময় যদি আমরা না পাই, এই রোগ আরো 50টা রোগকে কিন্তু ডেকে আনবে, বিভিন্ন রকমের রোগকে ডেকে আনবে। তোমরা জানো, যাদের ডায়াবেটিস থাকে তাদের অস্ত্রোপচার করা সম্ভব হয় না, কারণ ঘা শুকোতে চাইবে না। ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে আনা দরকার রয়েছে। আর কি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, ঠিক আছে, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এই ডিজেনারেশনটা কি, এখানে দন্তস্বর পরে একটা দন্ত নামে ডিজেনারেশন। এটা কি হয়, একটা নির্দিষ্ট এজের পরে আস্তে আস্তে কিন্তু আমাদের রেটিনার যে কেন্দ্রীয় অংশ, যেটাকে আমরা ম্যাকুলা বলি, সেটা ক্ষইতে থাকে, ক্ষইতে থাকে। আস্তে আস্তে কি হয়, সামনের বস্তু বা লেখা আমরা স্পষ্ট দেখতে পাই না। পড়াশুনো কাজে, কোনো না কোনো সূক্ষ্ম কাজে, যেমন দেখবো অনেকে কাকিমা দিদিমা আছে, ওই ছুঁচের যে ছিদ্র, তাদের সুতো গোলাতে পারে না বয়সের পরে, বাচ্চাদেরকে বলে মা এটা লাগিয়ে দেন একটু, বা বাবা একটু লাগিয়ে দেন, কেন বলে, ওদের এজ রিলেটেড ম্যাকুলার যে ডিজেনারেশন রোগটা, এতে কিন্তু ওদের যে ম্যাকুলা বা রেটিনার কেন্দ্রীয় অংশ, সেটা ক্ষয়ে গেছে। এটা কিছু করার নাই, হয়তো চোখের স্বাস্থ্য যদি ঠিক করতে পারতো তাহলে হতো। যেটা আমি ছবি দেখেছি অ্যাম্বলিওপিয়া, যেটাকে লেজি আই বলে। এরপরে আমরা আসছি ভিটামিন এ তার অভাব এবং পুষ্টি তার অভাব, মানে যাকে অপুষ্টি বলে, ম্যালনিউট্রিশন যেটাকে আমরা বলে থাকি। তো তোমরা প্রত্যেকেই ছোটবেলা থেকেই পড়ে এসেছো, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। যদি এই যে ভিটামিন এ আমাদের শরীরে দীর্ঘদিন যদি অভাব দেখা দেয়, তাহলে আস্তে আস্তে কি হবে, চোখের কর্নিয়া শুকিয়ে যাবে, কর্নিয়াতে ঘা হতে থাকবে, যাকে আমরা জেরোপথ্যালামিয়া বা থ্যালমিয়া নামে বলে থাকি। পরবর্তীকালে ওই বাচ্চাটি বা শিশুটি সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যায়। তাহলে ভিটামিন যদি এ শরীরে অভাব দেখা দেয়, তাহলে কিন্তু ভিটামিন এ ট্যাবলেট অথবা বিভিন্ন যে ভিটামিন এ সমৃদ্ধ খাবার, সেইগুলো কিন্তু খেতে হবে। আর কি, চোখের ইনফেকশন, তোমরা জানো অনেকেই ট্র্যাকোমা বা টাকোমা যেটাকে, তো এই টাকোমা হচ্ছে কি, চোখের পাতা
প্রচন্ড পরিমাণ লাল হয়ে যাবে, চোখের পাতাগুলো ভিতর দিকে আস্তে আস্তে গুটিয়ে যাবে এবং চোখে যে কর্নিয়াতে আঘাত লেগে একটা সময় অন্ধত্বও আসতে পারে। সে ছবিটা আমি দেইনি, আমার নিজেরই খারাপ লাগছিল, এত মানে দেখলেই চোখে জল চলে আসে, ওই জন্য আমি আর ছবিটা দেইনি। তো এই যেটা ট্রাকোমা, চোখটা পুরো লাল হয়ে থাকবে, চোখটা গুটিয়ে আসবে আস্তে আস্তে। ঠিক আছে, অনেকে যে আমরা যে ছোটবেলাতে ওই গ্রাম বাংলায় কি বলে সব চোখ উঠেছে বা ওই জয় বাংলা হয়েছে এরকম বলি, ওটাই যখন আস্তে আস্তে একদম ইনফেকশনের আকার ধারণ করলে যদি চিকিৎসা না করা হয় তখন কিন্তু আস্তে আস্তে অন্ধ হয়ে যাবে। এরপরে গেছে রিভার ব্লাইন্ডনেস, যাকে অ্যানকোর কি বলছে অ্যানকোসার্সিয়াসিস, এই রকম একটা, অর্থাৎ এক ধরনের পরজীবী আছে, সেই পরজীবী চোখের মধ্যে আস্তে আস্তে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করবে এবং বিশ্বব্যাপী প্রতিবন্ধকতা, যেটা দৃষ্টি প্রতিবন্ধকতা, তার প্রধান কারণ হচ্ছে এই রিভার ব্লাইন্ডনেস বা অ্যানকোসার্সিয়াসিস। রোগগুলোর নাম খুব জটিল, ঠিক আছে, দ্রুত উচ্চারণ করতে চাইলে জড়িয়ে যেতে পারে। অ্যানকোসার্সিয়াসিস, ঠিক আছে, এই রোগটার নাম, যাকে রিভার ব্লাইন্ডনেস বা পরজীবী দ্বারা সৃষ্ট এক ধরনের চোখের রোগ। ঠিক আছে, আরেকটি আছে নবজাতকের, এটা ট্রকোমা মানে ট্রাকোমা, হ্যাঁ, নবজাতকের ট্রাকোমা, অর্থাৎ মায়ের যদি ট্রাকোমা হয়ে থাকে এবং মায়ের গর্ভে যদি কোনো শিশু হয়ে থাকে, তো সেই মা যদি দীর্ঘদিন যদি চিকিৎসা না করায় তাহলে ওই শিশুরও কিন্তু এই ট্রাকোমা রোগটি সৃষ্টি হতে পারে। তারপরে আঘাত এবং দুর্ঘটনা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ গল্প আছে বলবো, লুইস ব্রেলের গল্প। ঠিক আছে, তার কিন্তু দুর্ঘটনায় হয়েছিল, কর্মক্ষেত্র, খেলাধুলো, সে খেলতে গিয়ে হয়েছিল আর কি, রাসায়নিক পদার্থের সংস্পর্শ, সড়ক দুর্ঘটনা, এতে কিন্তু চোখে আঘাত লাগলে চোখের কর্নিয়া হতে পারে, লেন্স হতে পারে, ফেটে যেতে পারে। ওই যে আমি যে দাদাটার কথা বললাম, তার ওই যে চোখের উপর যে পর্দা বলে সেটা ছিঁড়া হয়ে চলে এসেছিল। ঠিক আছে, যাকে রেটিনাল মানে বিচ্ছিন্ন হয় যা বল, যাকে ডিটাচমেন্ট আর কি। ঠিক আছে, ডি অ্যাটাচমেন্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, ডিটাচমেন্ট, তো প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এই রোগটাই কিন্তু লুইস ব্রেইলের হয়েছিল। এরপরে কি আছে জন্মগত এবং বংশগত কারণ। অনেকেই যে বলছিলাম একটু আগে, গর্ভাবস্থায় যদি কোনো মা থাকে, সেই মায়ের যদি কিছু রোগ হয়, যেমন রুবেলা ভাইরাস জানো তোমরা, যাকে জার্মান হামস বলা হয়ে থাকে, ঠিক আছে, সেখান থেকে শিশু জন্মগত চোখের ছানি এবং প্রতিবন্ধকতা নিয়ে জন্মাতে পারে। ঠিক আছে, এরপরে আমরা আসবো এই সমস্ত যে দৃষ্টি প্রতিবন্ধকতা যুক্ত বাচ্চারা রয়েছে, যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের কিভাবে আমরা শিক্ষা দিব এবং তাদের শিখন প্রক্রিয়ার মধ্যে কি কি বিষয়গুলো আনব। অবশ্যই এটা আমাদেরকে খুবই কি বলবো, বিশেষভাবে নজর রাখতে হবে। সাধারণ বাচ্চার থেকে এরা সম্পূর্ণ আলাদাভাবে শিখবে, কারণ আমাদের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা কি, বই পড়া এবং বোর্ডে বিভিন্ন চিত্র আঁকা। তাহলে যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তার পক্ষে দুটোই সম্ভব নয়, তো তার জন্য নতুন কিছু মাধ্যম আনা উচিত, যার মধ্যে একটা আছে ট্যাকটাইল সেন্সেশন, আর একটা আছে শ্রবণ যে পদ্ধতি, যাকে আমরা অডিটরি প্রসেসিং বলছি। এছাড়াও অন্যান্য ইন্দ্রিয়গুলোর ব্যবহার, আমি দেখতে পাই না, তাহলে আমি স্পর্শেন্দ্রিয়কে খুব তীক্ষ্ণ করার চেষ্টা করব। কর্ণেন্দ্রিয়, যাকে আমরা শ্রবণেন্দ্রিয় বলি অনেকে, শ্রবণেন্দ্রিয়, তাকে খুব তীক্ষ্ণ করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমেই আছে দেখো শিখন যে মাধ্যম এবং সহায়ক প্রযুক্তিগুলো। এই দৃষ্টি প্রতিবন্ধকতা যুক্ত বাচ্চাগুলোর জন্য বিভিন্ন রকমের শিখনের পদ্ধতি আমরা এনেছি। এক হচ্ছে ব্রেইল পদ্ধতি। ব্রেইল পদ্ধতিটা কি, এই দিকে একটু ছবিটার দিকে দেখো, এই যে ব্যক্তিটি লুইস ব্রেল, এ ফ্রান্সের একজন লোক। ছোটবেলায় বছর 3 হবে, ওই রকম 1808 কি 9 এরকম সালে জন্ম হয়। ছোটবেলায় বছর 3 ওনার বাবা একটা চামড়ার কারখানাতে কাজ করত, সেই চামড়া কারখানায় খেলতে গিয়েছিল লুইস ব্রেল। তো ছুঁচ নিয়ে খেলতে খেলতে ঘটনাক্রমে ছুঁচটা ছাড়া হয়ে যায়, চোখে পড়ে একটা চোখ নষ্ট হয়ে যায়। সেই সময় চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল নি,
তো ওই চোখটা আস্তে 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 আরেকটা চোখকে ইনফেকশন করে দেয়। ওই মোটামুটি 10 বছর পরে তার কিন্তু চোখটা, দুটো চোখ কিন্তু সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। প্রথমে একটা চোখে হয়েছে, যেমন এই যে দাদাটার কথা বললাম যার ওই ছাতার যে শিকটাতে একটা চোখ নষ্ট হয়ে গেছে, তার কিন্তু অন্য চোখটাও 30% কিন্তু ভিশন সেটা কিন্তু কমে গেছে। যদি মানে ঠিকঠাক ভাবে চিকিৎসা না করে 50-55, যারা যদি এখন 32-33 বছর, 50-55 বছর করে কিন্তু সে আর কোনো কিছুই দেখতে পাবে না। তো লুইস ব্রেলের ক্ষেত্রে এমনটা হয়েছে যে যেহেতু ছোটবেলায় একটা চোখ চলে গেছে, সেটা ভাবনা চিন্তা করে 1800 ওই 8-9 সাল 12 সাল করে হয়েছে। তো 12 সাল করে হয়েছে, তখন কিন্তু চিকিৎসা ব্যবস্থা সেই পর্যায়ে উন্নত হয়নি। তাহলে সেই পর্যায়ে উন্নত না হওয়ার জন্য চিকিৎসা করাতে পারেনি। তো একটা চোখ নষ্ট হয়ে গেছে, একটা থেকে কিন্তু আরেকটা চোখও নষ্ট হয়ে গেছে। তো সে পরবর্তীকালে ওই 10-11 বছর করে করে একটা স্কলারশিপ পায়, ওই রয়্যাল যে একাডেমি ব্লাইন্ড স্কুল রয়েছে সোসাইটি, সেখানে সে স্কলারশিপে ভর্তি হয়। সেখানে একজন ওই সেনাবাহিনীর ক্যাপ্টেন আছে, যেখানে গোপনীয়তা রক্ষা করার জন্য মুখে না বলে এই ব্রেইলের মতো একটা মেথড ব্যবহার করা হতো, যেখানে এরকম বিন্দু বিন্দু বা ডট ডট উঠে থাকতো, সেখান থেকে বিভিন্ন তথ্য দেওয়া হতো। তো সেই যে পদ্ধতিটাতে 12টা ডট ছিল। তো লুইস ব্রেল দেখলো কি বেশ মজার ফলে শিখা যাচ্ছে, কিন্তু 12টা ডট আমাদের হাতে এক স্পর্শে আসছে না। ফলে কি হচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে। এক স্পর্শে না আসার জন্য সমস্যা দেখা দিচ্ছে। তো লুইস ব্রেল করলো কি, ওই 12টা ডটের পরিবর্তে 6টা ডট আনলো। দেখো এখানে দেখো এ যে লেখা আছে অ্যালফাবেটটা এ, উপরটা দেখো 6টা বড় কালারের রেড রেড ডট আছে, যার মধ্যে বাম দিকের উপরের যে ডটটা সবচাইতে বড়, আর নিচের যে স্টিলের প্লেটটা আছে দেখো সেখানে এ বাম দিকের উপরে একটি ডট আছে। মানে বোঝা যাচ্ছে 6টা ডট নর্মাল তার আলফাবেট সিস্টেমে আছে, কিন্তু এ বলতে বাম দিকের উপরের ডটটিকে বোঝায়। দেখো বি, যদি রেড কালারেরটা দেখি, দেখতে পাচ্ছি বাম দিকে উপরেরটা এবং তার পরেরটা এ দুটো বড় আছে। আবার যখন স্টিলের প্লেটটাতে দেখবো দেখো ওগুলোকে বড় বড় করে দিয়ে আছে খালি দুটি। শীতের ক্ষেত্রে দেখো পাশাপাশি আছে, ডিতের ক্ষেত্রে দেখো মোটামুটি একই রকম ভাবে ওরা কিন্তু বিষয়টাকে করেছে। অর্থাৎ এই 6টা ডটের মাধ্যমে ডটগুলোর সেটা কোথায় অবস্থান করছে সেই অবস্থান অনুযায়ী কিন্তু বাচ্চাগুলোকে শেখানো হয় এই ব্রেল পদ্ধতিতে। আমি যখন গিয়েছিলাম সার্ভের কাজে, আমাদের কলেজ থেকে ময়নাতে একটা এরকম স্পেশাল স্কুল রয়েছে, সেখানে ওই ব্রেইল পদ্ধতিটাতে আমরা কিন্তু কিছুটা দেখেছিলাম বাচ্চারা কিভাবে, হ্যাঁ একটু স্লো অবশ্যই, বলবো না যে তুমি আমি যেভাবে পড়তে পাচ্ছি কোনো পড়াকে আমাদের মতো দ্রুত নয়। এই মানে কি বলবো 6টা ডটের মধ্যে কোন দিকে রয়েছে স্পর্শের মাধ্যমে দেখে তাকে অনুভব করা, এ তারপরে বি তারপরে সি, এরকম করে জানতে পারবে। এতে কিন্তু সে দ্রুততার সঙ্গে পড়ালেখা করতে পারবে না, এতে জাস্ট তাকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। তো ব্রেল পদ্ধতি দেখো 6টা ডটের কথা আছে, যেখানে অক্ষর সংখ্যা গাণিতিক চিহ্ন সেগুলো কিন্তু ব্যবহার করা হয়, মানে নাম্বার অ্যালফাবেট এবং পাংচুয়েশন সবগুলোই কিন্তু থাকবে, আঙুলের স্পর্শের মাধ্যমে এগুলোকে পাঠ করা হয়। তো এই ব্রেইল পরবর্তীকালে কিন্তু তার যে স্কুলটাতে পড়েছিল যে রয়্যাল একাডেমি যে সোসাইটি, তো সেই স্কুলটাতেই সে কিন্তু টিচার হিসেবে নিযুক্ত হয়। তারপরে সে এই ব্রেল পদ্ধতির মাধ্যমে সবাইকে শেখানোর চেষ্টা করে। মানুষটার এতই কপাল খারাপ, ছোটবেলায় চোখে একটা ছুঁচ পড়ে একটা চোখ গেছে, তার 5-6 বছর বাদে আরেকটা চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মানুষটা কিন্তু আবার মাত্র 43 বছর মানে 43 বছর বয়সে কিন্তু আবার টিউবারকুলোসিস টিবিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়, যক্ষা। মানে কি বলবে বলো, মানুষের মানে যখন রোগ আসে কিরকম ভাবে এসে যায়। ওই মানুষটা যদি আরো কিছুদিন বাঁচতো তাহলে সে কিন্তু আরো নতুন নতুন কিছু না কিছু করে যেতে পারতো। তো এই শ্রবণ ভিত্তিক শিখন একই রকম। তোমরা অনেকেই জানো যে আমাদের এখন যে কোনো জিনিস সার্চ করলে
সেটা কিন্তু বলে, যেটাকে আমরা বলি টকিং বা অডিও বুক। মানে ওই পড়াটাই কিন্তু আস্তে আস্তে সে সাউন্ড করে করে বলে দিবে। ধরো এরকম বলছে যে উঁচু উঁচু ডট বা বিন্দুর সমন্বয়ে গঠিত লুইস ব্রেল আবিষ্কৃত এই পদ্ধতি তার প্রধান পঠন পাঠন মাধ্যম। এই যে আমি বলে দিলাম, এটাই কিন্তু যে টকিং বুক সে কিন্তু বলে দেবে, মানে হাত দিয়ে দিয়ে যাবে, সেটা কিন্তু থাকবে। ওই ময়নার যে স্কুলটাতে গিয়েছিলাম এটাও কিন্তু সেখানে ছিল, যেটাকে অডিও বুক বলে। গল্পের বই বা পাঠ্য বই যদি অডিও সংস্করণ করা হয় সেগুলোর দ্বারা কিন্তু তারা শিখতে পারবে। স্ক্রিন রিডার সফটওয়্যার, অনেক সফটওয়্যার রয়েছে, মোবাইলেও তোমরা ডাউনলোড করতে পারবে। তোমার স্ক্রিনে যেটা আছে সেটাকে তোমাকে কিন্তু রিড করে দিবে, টোটালি মানে পড়ে দিবে অ্যাকচুয়ালি। মানে তুমি হয়তো কোনো একটা ছবি তুলেছো, বইয়ের পাতার ছবি, সেই ছবিটাকে তুমি ওই সফটওয়্যারটাই দিবে, লাইন বাই লাইন কিন্তু ওই সফটওয়্যারটা তোমার পড়ে দিবে। এগুলো কি যারা টোটালি ব্লাইন্ড তাদের জন্য। যারা স্বল্প দৃষ্টি তারা কি করতে পারে, অক্ষর বড় বড় অক্ষরের বই পড়তে পারে তারা, ঠিক আছে। লার্জ প্রিন্টেড যে বুকগুলো হয়, ফ্রন্ট সাইজ গুলো অনেক বড় থাকে, তো সেই যেমন আমাদের ফ্রন্ট সাইজ কি থাকে, টাইম অ্যান্ড নিউ রোমান্স থাকে, ঠিক আছে, নিউ রোমান। তো সেই যে টাইম অ্যান্ড নিউ রোমান যেটা রয়েছে তার 11 ফ্রন্টে আমাদের বই লেখা থাকে। 11 ফ্রন্টই হবে, আই থিঙ্ক 11 বা 12, 11ই হয়। তো 11 ফ্রন্টে আমাদের বই লেখা থাকে। তো যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন তাদের ফ্রন্টটা একটু বড় করে তারা দেখতে পায়। অথবা তারা ম্যাগনি যে ফায়ার গ্লাস, আমি প্রথম ছবিটাতেই তোমাদেরকে দেখিয়েছি দৃষ্টি প্রতিবন্ধকতার, এই দেখো এই যে চোখে সে কিন্তু ওই ম্যাগনিফায়ার গ্লাস কিন্তু মেয়েটা পরে সে কিন্তু জিনিসগুলোকে দেখছে, তাই না, সে ম্যাগনিফায়ার, অর্থাৎ সাধারণ লেখাকে বড় করে দেখার জন্য হাতে ধরা অথবা ইলেকট্রনিক ম্যাগনিফায়ার ব্যবহার করতে পারে। অনেকে চশমাও সেরকম ম্যাগনিফায়ার করে নেয়। লুইস ব্রেলের পদ্ধতি আমরা দেখলামই। এরপরে আসছি স্পর্শ ভিত্তিক বা ইন্দ্রিয় ভিত্তিক শেখন। এক কথায় আমরা যে কোনো বাচ্চাদেরকে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে স্পর্শ ভিত্তিক শিখনটাই একদম সোজা পদ্ধতি, এটা তার অপশন নাই। অর্থাৎ তাদেরকে যখন আমরা কোনো কিছু শেখাবো, সেটা কোনো ভৌগোলিক মানচিত্র হোক, কোনো জ্যামিতিক চিত্র হোক, বা বিভিন্ন বিজ্ঞানের যে ডায়াগ্রাম গুলো হোক, সেগুলো উঁচু রেখা দ্বারা দেখবে। আমরা অনেকে ভাবি হয়তো টাকার নোটে একটা সিম্বল দিয়ে আছে, মানে এমনি এমনি দিয়ে দেওয়া হয়েছে, তা কিন্তু নয়। প্রত্যেকটা টাকার সাইডে একটা সিম্বল দেওয়া হয় এবং সেই সিম্বলটা উঁচু কালারের থাকে। তবে এখন যে ওই কি বলবো বেগুনি কালারের যে 100 টাকার নোটটা আছে সেটা ট্রায়াঙ্গেল শেপ দেওয়া আছে, এবং ওই যে ভারতীয় রিজার্ভ ব্যাংক, ঠিক আছে, অথবা যে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই লেখাটা কিন্তু মোটা মোটা করে লেখা থাকে, যারা বাচ্চাগুলো যারা অন্ধ তারা হাত দিয়ে কিন্তু বুঝতে পারে। এই বিষয়গুলো কিন্তু করা হয়েছে, ঠিক আছে। আমরা যে স্টিকার, যেগুলোকে স্ট্যাম্প নোট না কি নোট বলে, স্টিকার নোট, সেই নোটগুলো যেখানে বিভিন্ন ফিল্ম আর্টিস্টদের ছবি থাকে, তাতে কিন্তু ওই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা ওই সাইনটা এগুলো কিন্তু উঁচু উঁচু করে দেওয়া থাকে না, ঠিক আছে। এর দ্বারা কিন্তু বাচ্চারা বুঝতে পারে। ত্রিমাত্রিক মডেল, 3D মডেল, অনেক যে বাস্তব বস্তুকে স্পর্শ করার সুযোগ না থাকলে তাকে গ্লোবের মাধ্যমে দেখানো, সেটা পাখির অবয়ব হতে পারে, পিরামিড হতে পারে, ঠিক আছে, এগুলোর মাধ্যমে শেখানো যেতে পারে। এছাড়াও অন্যান্য যে ইন্দ্রিয় যেমন আমাদের রয়েছে, বললাম ঘ্রাণেন্দ্রিয়, যেখানে আমরা গন্ধ শুনতে পারবো, যেটা রয়েছে আমাদের শ্রবণেন্দ্রিয়, শব্দ শুনতে পারবো, স্পর্শেন্দ্রিয়, স্পর্শ করে আমরা বিভিন্ন উপাদানকে বুঝতে পারবো। দৈনন্দিন বিভিন্ন কার্যকারিতা এবং অভিমুখী শিক্ষা, কেবলমাত্র যে শ্রেণীকক্ষের পাঠদান নয়, সাধারণভাবে যে চলাফেরা করব, কোনো কিছু শিখবো, তার জন্য কিন্তু এগুলো জরুরি। একটা কি, সাদা ছড়ি, অনেকেই দেখেছো যারা মানে ব্লাইন্ড হয়ে থাকে তারা হাতে একটা ছড়ি থাকে। এই ছড়িটা কি করে, তাদের পরিবেশকে চেনা এবং নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য কিন্তু দেয়া হয়। স্বাধীনভাবে চলাফেরার যে কৌশল, এটা কিন্তু শেখানো থাকে এই ছড়ির দ্বারা। ছড়িটা বিভিন্ন রকম, মানে কি বলবো, ইলেকট্রনিক্স প্লাস বিভিন্ন স্মার্ট গ্যাজেট ইউজ করা থাকে, ঠিক আছে। এছাড়াও স্পেশাল যে ওরিয়েন্টেশন, শ্রেণীকক্ষ, টেবিল, চেয়ার, ঠিক আছে, বিদ্যালয়ের খেলার মাঠ, সেখানে বিভিন্ন রকমের যে পরিবর্তন করা ওই সমস্ত বাচ্চাগুলোর জন্য।
আর কি শিক্ষাদানের পদ্ধতি এবং বিশেষ কৌশল। শিক্ষাদানের পদ্ধতি যেমন শুধু আমি ব্ল্যাকবোর্ডে পড়িয়ে দিলাম, যদি ব্ল্যাকবোর্ডে না পড়িয়ে অডিও ভিজুয়াল পড়াই, তাহলে যে মানুষটা কানে শুনতে পায় না সে দেখে বুঝতে পেরে যাবে, আবার যে বাচ্চাটা দেখতে পায় না সে কানে পড়াটা শুনে সে কিন্তু বুঝতে পেরে যাবে। তাহলে মৌখিক বর্ণনাও থাকতে হবে, যাতে যারা দেখতে পায়নি তারা যেন শুনতে পেয়ে যায়। এই যে স্পষ্ট নির্দেশনা, এই বিষয়গুলো থাকবে। যে বলবো যে ওদিকে তাকাও, ওদিক বলে আবার কোনো দিক আছে নাকি, সেটা ডান দিক হতে পারে, তোমার বাম দিক হতে পারে। এই যে বিষয়গুলো তাদেরকে নির্দিষ্ট যে আমরা দিব যে এই জিনিসটা, আর এই জিনিসটা কি, জিনিসটার নাম তো বলো। তাহলে সঠিক নির্দেশনা দিতে হবে এবং কাজের পুনর্বিন্যাস, একটা কাজ পুরোপুরি বড় না দিয়ে তাকে ছোট ছোট পার্টে ভেঙে দেওয়া, যাতে তারা কিন্তু সহজেই শিখতে পারে। আর কি অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা পরিবেশ, তোমরা প্রত্যেকে এটা পড়ে নিয়েছো, পড়ানো হয়ে গেছে আমাদের, যে কিভাবে ওই সমস্ত প্রতিবন্ধী বাচ্চাগুলোকে, সাধারণ বাচ্চা, যদি বলছি প্রতিবন্ধী টার্মটা ইউজ করা উচিত নয়, এম্পায়ারমেন্ট মানেই প্রতিবন্ধী, কিছু করার নেই আমাদের, কিন্তু যাতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে তারা সবাই এসে একসঙ্গে পড়াশুনো করার সুযোগ পায়। যেমন প্রথমে আমরা বলি পিয়ার টিউটরিং, সহপাঠীদের যে সহায়তা, সাধারণ সবাই নোটের পড়া হোক, কোনো কিছু বিষয় বুঝিয়ে দেওয়া হোক, তার মাধ্যমে কিন্তু শিখতে পারে। এবং এই শিকনটা সবচাইতে গুরুত্বপূর্ণ। যেমন আমি নিজে মনে করি, আমি আমার মানে ক্লাসমেটদেরকে কোনো কিছু পড়া বুঝিয়ে বুঝিয়েই কিন্তু আমার বাচন ভঙ্গির মধ্যে কিছুটা হলেও সাবলীলতা এসেছে, অন্য বাচ্চাদের থেকে একটু পরিমাণ সাবলীলতা এসেছে। তার কারণটা কি, এই যে আমি আমার বিভিন্ন ক্লাসের বাচ্চাদেরকে বারে বারে, আমার নিজের ক্লাস হতে পারে, আমার নিজের পড়ার আমার সহপাঠী হতে পারে, সবার সঙ্গে বারে বারে কোনো বিষয়কে বুঝিয়ে বুঝিয়েই কিন্তু আমাদের এই বাচন ভঙ্গির পরিবর্তন। তেমনি আমরা সহপাঠীদের কাছে অনেক ভালোভাবে বুঝতে পারি। তো যদি কোনো বাচ্চা দৃষ্টি প্রতিবন্ধী হয়, তার যদি যে সহপাঠী থাকে তাকে যদি হেল্প করে, তাহলে সে কিন্তু অনেক কিছুই শিখতে পেরে যাবে। আর কি বিশেষ শিক্ষকের সহায়তা, মানে এই যে ব্রেল পদ্ধতি আছে, কোন টিচার যদি বাচ্চাকে না বলে যে আচ্ছা তুমি বাম দিকের উপরে যে ডটটা পাচ্ছ আর অন্য জায়গায় ডট পাচ্ছ না, মানে এটাকে যদি না শিখিয়ে দেওয়া হয় একজন অভিজ্ঞ যে টিচার দ্বারা, যাকে আমরা রিসোর্স পার্সন বলি, স্পেশাল রিসোর্স পার্সন, আমরা ইনক্লুসিভ এডুকেশনে পড়ে এসেছি, তো সেটা না থাকলে কিন্তু সম্ভব নয়। আর কি আলোক সজ্জা এবং শ্রেণীকক্ষের বিন্যাস, একটু আগে বলছিলাম যে শ্রেণীকক্ষ পুরো অডিও ভিজুয়াল হতে হবে, খুব সুন্দর লাইট থাকবে, মাইক্রোফোন থাকবে, ঠিক আছে, বিভিন্ন মাইক থাকবে। তো এই যে অডিও ভিজুয়াল যে ক্লাসরুম, সেই অডিও ভিজুয়াল ক্লাসরুমের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এই সমস্ত বাচ্চাদের শিক্ষার জন্য। তার মূল্যায়ন পদ্ধতি, তুমি নিশ্চয়ই এই সব বাচ্চাদের মূল্যায়ন পদ্ধতির জন্য হাতে লেখা প্রশ্ন দিবে না, তারকে শ্রুতি লেখক, মানে একটা তারকে রাইটার দিতে হবে। অনেকেই পাই দেখবে, যখন কোনো বাচ্চা পরীক্ষা দিতে যায় সে দৃষ্টি প্রতিবন্ধী, তখন কিন্তু তার সঙ্গে আরেকজন পড়ার বা লিখে দেওয়ার জন্য যায়, যে কিন্তু তার থেকে বয়সে ছোট হতে হবে এবং তাতে কম শিক্ষিত হতে হবে। যে স্যার আমি মাধ্যমিক পরীক্ষা দিব, আমি তো টোটালি ব্লাইন্ড, আমি একটা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে তাকে নিয়ে যাব, কিন্তু না, তার বয়স দেখবে এবং তার কিন্তু ওই শিক্ষাগত যোগ্যতা সবগুলোই দেখা হবে। অতিরিক্ত সময় দিতে হবে, কারণ এ বলবে সে শুনে লিখবে, তো এই জন্য বাড়তি সময়ের কিন্তু প্রয়োজন। আর মৌখিক পরীক্ষা নিতে হবে, এর দ্বারা কিন্তু আমরা এই সীমাবদ্ধতাকে কিছুটা হলেও দূর করতে পারি। ঠিক আছে, মৌখিক পরীক্ষার দ্বারা এই সীমাবদ্ধতাকে আমরা কিছুটা হলেও দূর করতে পারি।